মাইক্রোসফট ওয়ার্ড ফুল কোর্সের আগের পর্বতে আমরা ডিজাইন ট্যাব পর্যন্ত দেখেছিলাম। আজকে আমরা দেখব লেআউট ট্যাবের কাজ। তার জন্য আমরা প্রথমে লেআউট ট্যাবে যাচ্ছি। লেআউট ট্যাবের প্রথমে আছে দেখেন মার্জিন। আমরা যারা স্কুলে গেছি তারা মার্জিন কি জিনিস সেই সম্পর্কে খুব ভালোভাবে জানি। আমরা যখন পরীক্ষা দিই, পরীক্ষার খাতায় আমরা মার্জিনটা নিই স্কেল দিয়ে। আমাদের মার্জিনটা হয় ঠিক এইরকম, আমরা এদিকে মার্জিনটা নিই এবং এদিকে মার্জিনটা নিই, এইভাবে মার্জিনটা নিই এবং এই অংশটুকুতে আমরা লেখালেখি করি। কিন্তু কম্পিউটারের মার্জিন থাকে একটু ভিন্ন রকমের। কম্পিউটারের মার্জিন থাকে চতুর্পাশেই দেওয়া, এইভাবে মার্জিন দেওয়া থাকে। এর চতুর্পাশের অংশটুকু বাদ, আপনি শুধু এই মার্জিনের ভিতরের অংশটুকুতে আপনি কাজ করতে পারবেন। এখানে যেহেতু ডিফল্ট ভাবে চারদিকে মার্জিন দেওয়া থাকে, আপনি চাইলে এখানে পরীক্ষার খাতা মতো দুই দিকে মার্জিনও ব্যবহার করতে পারেন। আপনি সেজন্য কি করবেন, এই মার্জিনের উপরে ক্লিক করবেন, করার পরে এখান থেকে আপনি যাবেন কাস্টম মার্জিনে। যাওয়ার পরে এখানে এই যে টপ, লেফট, বটম, রাইট, আপনি কি করবেন টপে 1 ইঞ্চি, আপনি যদি চান এটা বাড়িয়েও দিতে পারেন, সেটা আপনার ইচ্ছা। আর লেফটে 1 ইঞ্চি এটা রেখে এই বাকি দুটা বটম এবং রাইটে কি করবেন, আপনি 0 করে দিবেন। এটা যদি আপনি 0 দেন এবং এটা তো 0 দেন, দেওয়ার পরে যদি আপনি ওকে দেন, সেক্ষেত্রে আপনার ডান পাশে কোনো মার্জিন থাকবে না এবং নিচেও কোনো মার্জিন থাকবে না। তো এটা দেখার জন্য আপনাকে এখন কি করতে হবে, এখানে কিছু লিখতে হবে। তো আমি এখানে কিছু লিখে নিচ্ছি। এই দেখেন, আমার কিন্তু উপরে আর বাম পাশে মার্জিন আছে, অথচ ডান পাশে কিন্তু আমার কোনো মার্জিন নাই। একইভাবে আমি এই লেখাটাকে যদি আবারও কপি করি, এখানে পেস্ট করি, এই দেখেন একবারে নিচে পেজের শেষ পর্যন্ত লেখা হয়ে গেছে, মার্জিন নাই। কিন্তু আমি যদি কম্পিউটারের ডিফল্ট মার্জিনটা রেখে দেই, দেখেন এই যে নরমাল যেটা, এটাতে দেই, তাহলে কিন্তু আমার চতুর্পাশে আবার মার্জিন চলে আসছে। তো একইভাবে আপনি এখান থেকে যে কোনো মার্জিন সিলেক্ট করতে পারেন। এখানে ডিফল্ট ভাবে কিছু দেওয়া আছে, আর তাছাড়া যেটা লাগে সেটা আপনি কাস্টম মার্জিন ব্যবহার করে আপনি সেট করে নেবেন। তারপরে আছে হচ্ছে ওরিয়েন্টেশন। ওরিয়েন্টেশনে ক্লিক করার পরে দেখেন দুটো, একটা হচ্ছে পোর্ট্রেট আর একটা হচ্ছে ল্যান্ডস্কেপ। এটা আইকন দেখে কিন্তু বুঝতে পারতেছেন আপনি এখানে কি হচ্ছে। পোর্ট্রেট হচ্ছে আমার বর্তমান পেজটা যেভাবে আছে লম্বালম্বি ভাবে, এটা হচ্ছে পোর্ট্রেট, এবং ল্যান্ডস্কেপ হচ্ছে পেজটা পাতাল হয়ে যাবে। আমি যদি এখানে ক্লিক করে ল্যান্ডস্কেপ দিয়ে দেখেন পেজগুলো আমার এই যে পাতাল হয়ে গেছে পেজটা, দেখেন। আমি যদি আবার এখানে ওরিয়েন্টেশনে যাওয়ার পর পোর্ট্রেট দিই, এটা আবারও লম্বালম্বি ভাবে হয়ে যাবে। আপনি প্রিন্ট করার সময় এটা এভাবেই হবে। তারপরে যেটা আছে সেটা হচ্ছে সাইজ। সাইজ একটা গুরুত্বপূর্ণ বিষয়। এখানে দেখেন লেটার, ট্যাবলেট, লিগেল, স্টেটমেন্ট, বেশ কিছু পেপারের সাইজ এখানে ডিফল্ট ভাবে দেওয়া আছে। আমরা সাধারণত A4 সাইজের পেজ ব্যবহার করি। A4 সাইজের মাপটা হচ্ছে দেখেন 8.27 ইঞ্চি গুণন 11.69 ইঞ্চি, এবং লিগেল পেজটা হচ্ছে 8.5 বাই 14 ইঞ্চি। আমরা সাধারণত A4 সাইজের পেজটাই ব্যবহার করি। আমাদের এখানে লেটার মাপটা আমরা ওই A4 সাইজের পেজই ব্যবহার করি। আর একটা পেজ ব্যবহার করি, সেটা হচ্ছে লিগেল পেজটা হচ্ছে কি, আমরা যখন ধরেন শিক্ষক নিবন্ধনের ফর্ম পূরণ করার পরে এটা যখন চূড়ান্ত সাবমিট করা হয়ে যায়, তারপরে এটাকে প্রিন্ট করার প্রয়োজন পড়ে। এখানে প্রিন্ট করলে যদি আপনি A4 সাইজের পেপার দেন, সেক্ষেত্রে দেখবেন এক পেজে পুরোটা পেজ প্রিন্ট হবে না, আপনাকে দুটো পেজে নিয়ে যাবে। তো আপনি যদি সেখান থেকে লিগেল সিলেক্ট করে দেন, তাহলে কিন্তু আপনার 14 ইঞ্চি পেজ দেন, একটা পেজেই কিন্তু আপনার পুরোটাই প্রিন্ট হয়ে যাবে। আর তাছাড়া এখানে যেই সাইজগুলো দেওয়া আছে, আপনি যদি চান যে না এর বাইরে কোনো সাইজ আপনার যেতে হবে, সেক্ষেত্রে আপনি মোর পেপার সাইজে যাবেন। যাওয়ার পরে এখান থেকে এই যে পেপারের সাইজটাকে আপনি এখান থেকে নির্ধারণ করে দিয়ে ওকে করে দিবেন, তাহলে হয়ে যাবে। এরপরে যেটা আছে সেটা হচ্ছে কলাম। কলামটা কি এটা বোঝার জন্য আমি একটা বই ওপেন করতেছি। এখানে দেখেন এই বইটাতে দেখেন দুটো কলাম আছে, আমি আপনাকে দেখাচ্ছি। এখান থেকে দেখেন এই যে এটা পর্যন্ত একটা কলাম এবং এটা একটা কলাম, এ পর্যন্ত একটা কলাম। এখন আপনি যদি বইয়ের মতো সেম কলাম হিসেবে কোনো পেজ ডিজাইন করতে চান, আপনি কি করবেন, এখান থেকে কলামে ক্লিক করবেন, করার পর এখান থেকে যদি আপনি 2 সিলেক্ট করে দেন, সেক্ষেত্রে দেখেন এখানে কিন্তু আমার এখানে দুটো কলাম হয়ে গেছে, যদিও এখানে লেখার অ্যালাইনমেন্টটা সমান নেই। তো এখন যদি আপনি অ্যালাইনমেন্ট সমান করার জন্য দেখেন এটাকে সিলেক্ট করবেন, করার পরে আপনি কি করবেন, হোম ট্যাবে যাবেন, যাওয়ার পর এখান থেকে যদি আপনি জাস্টিফাই দেন, দেখেন দুই পাশে সমান হয়ে গেছে। এখন কিন্তু কলামটা দেখতে অনেক সুন্দর দেখা যাচ্ছে। আবার আপনি চাইলে এই কলামের মাঝখান দিয়ে একটা দাগও দিতে পারেন। সেক্ষেত্রে আপনি এটাকে সিলেক্ট করবেন, লেআউট ট্যাবে যাবেন, যাওয়ার পরে কি করবেন, কলাম, মোর কলামে যাবেন, যাওয়ার পরে এখানে দেখেন এই যে লাইন বিটুইন লেখা আছে, এটাতে একটা টিক চিহ্ন দিয়ে যদি আপনি ওকে দেন, আপনার কলামের মাঝখানে কিন্তু দাগটা চলে আসছে। দেখেন আপনার যদি প্রয়োজন পড়ে, এখানে কিন্তু দুটো কলামই সমান আছে,
এখন যদি আপনার প্রয়োজন পড়ে যে একটা কলাম ছোট হবে একটা কলাম বড় হবে, সেক্ষেত্রে আপনি কি করবেন, এই কলামের উপর ক্লিক করার পরে এখান থেকে দেখেন মোর কলামে যাবেন, যাওয়ার পরে এখান থেকে আপনি কলামের সাইজটা নির্ধারণ করে দিবেন। এই যে লেফটে দেখেন এটা ছোট, রাইটে এটা ছোট, আপনি যদি এটাতে সিলেক্ট করেন, করার পরে যদি ওকে দেন, এই যে বাম পাশের কলামটা দেখেন ছোট হয়ে গেছে এবং ডান পাশের কলামটা বড় হয়ে গেছে। এটা আপনি ইচ্ছে মতো করতে পারবেন। এখানে যেহেতু ডিফল্ট ভাবে এটা দেওয়া আছে, আপনি এখান থেকে কি করবেন, এই যে এখান থেকে এটাকে আপনি কম বেশি করে দিবেন। এই যে এটাকে আপনি যত কমায় দিবেন তত কলামের উইডথটা ছোট হবে, যত বাড়িয়ে দেবেন তত কলামের উইডথটা বড় হবে। এভাবে আপনি এটাকে কম বেশি করে আপনার ইচ্ছে মতো সেট করে নিতে পারেন। গেল আমাদের কলামের কাজ শেষ। এবার আছে যেটা, সেটা হচ্ছে ব্রেক। ব্রেকের কাজটা আমরা আগে দেখে আসছি, তারপর এখানে যখন দেওয়া আছে ব্রেক, আমি ব্রেকের কাজটা দেখাচ্ছি। ব্রেকটা হচ্ছে এখানে ক্লিক করার পরে দেখেন পেজের মাঝখান দিয়ে ভেঙে ফেলা, পেজ ব্রেক। আমি এখানে কার্সরটা রাখলাম, রাখার পরে যদি আমি ব্রেকে ক্লিক করি, এই দেখেন এখান থেকে এই অংশটুকু কিন্তু অন্য পেজে চলে গেছে, আমাকে এখানে একটা ব্রেক দিয়ে চলে গেছে। তো এখানে আরো কিছু পেজ ব্রেকের সিস্টেম আছে, আপনি সেগুলো ব্যবহার করতে পারেন চাইলে। এখানে এই যে দেখতেছেন নেক্সট পেজে যাবে, কন্টিনিউয়াস, ইভেন্ট পেজ, এভাবে যেসব সিস্টেমগুলো এখানে দেওয়া আছে আপনি এগুলো নিজে নিজে প্র্যাকটিস করে শিখে নেবেন। আপনি যদি নিজে প্র্যাকটিস করে শিখেন তাহলে সেটা আপনি খুব সহজে ভুলে যাবেন না। আমি আপনাকে যতই দেখাই হয়তোবা সেটা আপনি বেশিক্ষণ মনে রাখতে পারবেন না। এরপরে যেটা আছে সেটা হচ্ছে লাইন নাম্বার। লাইন নাম্বারটা হচ্ছে আপনি যদি এই লেখাগুলোকে দেখেন, এখানে আপনার এই পেজে কতগুলো লাইন আছে, আপনি যদি এগুলো সিলেক্ট করার পরে লাইন নাম্বারে ক্লিক করেন, কন্টিনিউয়াস, দেখেন এই যে এই পেজে আপনার 36টা লাইন আছে টোটাল, প্রতিটা লাইনের সামনে নাম্বার বসে গেছে। তবে লাইন নাম্বারের ব্যবহার ওয়ার্ডে খুব বেশি হয় না। যদি ওয়ার্ডে লাইন নাম্বারের কোনো প্রয়োজন পড়ে সেক্ষেত্রে দেখা যায় বুলেট ব্যবহার করে সেটা করা হয়। এরপরে যেটা আছে সেটা হচ্ছে হাইফিনেশন। হাইফিনেশনটা হচ্ছে কি, আমি এগুলোকে ডিলিট করে দিচ্ছি। আমি এখানে সাধারণত একটু কিছু লেখা পেস্ট করে দিচ্ছি। এখানে আমি এই লেখাটাকে এখানে পেস্ট করে দিলাম, দেওয়ার পরে এখানে দেখেন মাইক্রোসফট ইজ এ ওয়ার্ল্ড বিগেস্ট কোম্পানি, ওয়ার্ল্ড বিগেস্ট কোম্পানি। এখানে একটা জিনিস দেখেন, বিগেস্টের পরে কোম্পানিটা কিন্তু এই জায়গাটার ভিতরে কভার করেনি, বিধায় কোম্পানিটা অন্য লাইনে চলে গেছে। এখন যদি আপনি এটাকে সিলেক্ট করেন, করার পরে যদি এখান থেকে হাইফিনেশন থেকে অটোমেটিক ক্লিক করেন, দেখেন এটা লেখার সময় দেখেন আমি যদি এখানে ক্লিক করে দেখেন এই যে আমার বিগেস্টের পরে কিন্তু হাইফেন চিহ্ন চলে আসছে। আমার এখানে ধরেন এই কোম্পানি লেখাটা এখানে কভার করতেছে না, সেক্ষেত্রে কি হবে, আমি বিগেস্ট কাটে দেখেন এই যে কোম্পানি লেখাটা আমার এখানে কভার করতেছে না, এজন্য কমটুকু এইখানে লেখার পরে হাইফেন দিয়ে পানিটুকু নিচে চলে গেছে। আবার এটাকে সিলেক্ট করার পরে আমি হাইফিনেশন থেকে নান করে দিই, তখন কিন্তু ওই হাইফেন চিহ্নটা আর থাকবে না, দেখেন এই যে চলে গেছে। এরপরে আছে ইনডেন্ট এবং স্পেসিং। এগুলো কিন্তু আমরা দেখে আসছি। এতে দেখেন এই যে হোম ট্যাবে যাওয়ার পরে দেখেন এখানে দেখে আসছি এই যে ইনডেন্ট, ইনডেন্ট এবং স্পেসিং, এই যে এগুলো আমরা ওখানে দেখে আসছি। তারপরে ওখানে যেহেতু আছে, আপনি যদি এখানে এটা সিলেক্ট করেন, করার পরে যে লেফট থেকে যদি আপনি এটাকে বাড়িয়ে দেন, দেখেন এটা কিন্তু সামনে স্পেস নিচ্ছে ইনডেন্ট, এবং রাইট থেকে যদি এটা বাড়ান রাইট দিক থেকে এটা কমে আসবে, এদিকে দেখেন স্পেসিং, এগুলোও দেখে আসছি। এটা হচ্ছে বিফোর স্পেস, এটা হচ্ছে আফটার স্পেস। এই পর্যন্ত আমাদের কাজ শেষ। এরপরে যেগুলো দেখেন এগুলো কিন্তু ঝাপসা দেখা যাচ্ছে, এগুলো দেখার জন্য আমাকে এই লেখাগুলোকে ডিলিট করে ইনসার্টে যেতে হবে। যাওয়ার পরে আমি এখান থেকে ধরেন একটা শেপ ক্রিয়েট করি। আমি এখানে এই যে এখানে শেপ ক্রিয়েট করলাম, করার পরে লেআউট ট্যাবে গেলাম, যাওয়ার পরে এখন দেখেন এখন কিন্তু এগুলো সবই স্পষ্ট হয়ে গেছে। এখানে পজিশন, এই পজিশন গুলো কাজ করে মার্জিন অনুযায়ী। আমি এটা সিলেক্ট করছি, করার পরে পজিশনে ক্লিক করলাম, করার পরে এখানে দেখেন কিছু সিস্টেম এখানে দিয়ে এগুলো দেখে বোঝা যায়। আমি এটাতে রাখলাম, তখন আমার এই শেপটা সবার উপরে, পেজের উপরে বাম কোণে আসতেছে। মাঝখানেরটাতে নিলে এটা সেন্টারে, এবং এটাতে নিলে রাইটে যাচ্ছে। আবার সবার নিচে নিলে দেখেন এটা নিচে যাচ্ছে। এটা আসলে আপনি কোন পজিশনে রাখবেন এখান থেকে ডিফল্ট ভাবে এটা সেট করে দেওয়া আছে, তবে এটা মার্জিনের বাইরে যাবে না। আপনি যদি মার্জিনের বাইরে নিতে চান সেক্ষেত্রে আপনাকে কি করতে হবে, এখান থেকে র‍্যাপ টেক্সট করতে হবে। করার পরে এখান থেকে আপনি যে কোনো একটাকে যদি সিলেক্ট করেন, এরপর আপনি এটাকে টানতে যে কোনো জায়গায় নিতে পারবেন। এই যে আপনি যদি ইন ফ্রন্ট অফ টেক্সট দেন সেক্ষেত্রে আপনি চতুর্দিকেই নিতে পারবেন, এই যে আপনি যেখানে খুশি সেখানে। আর যদি আপনি ডিফল্ট ভাবে ব্যবহার করতে চান সেক্ষেত্রে আপনাকে প্রথমে মার্জিনটাকে 0 করতে হবে। এখান থেকে যদি আপনি মার্জিনটাকে 0 করে দেন, পেজের মার্জিনটাকে যদি আপনি কাস্টম মার্জিনে যাবেন, যাওয়ার পরে যদি এগুলোকে আপনি সব 0 করে দেন,
আমি 0 করে দিচ্ছি, এখন কিন্তু আমার পেজে কোনো মার্জিন নাই। এখন যদি এটাকে সিলেক্ট করার পরে আমি পজিশন থেকে দেখেন, এই দেখেন এখন কিন্তু পেজের একদম কোনাকুনি সেট করে নিছে সেটা। আর র‍্যাপ টেক্সটের কাজ তো দেখালে আমি। এরপরে যেটা আছে সেটা হচ্ছে ব্রিং ফরওয়ার্ড, সেন্ড ব্যাকওয়ার্ড। এগুলো কি এটা দেখার জন্য আমি আরো 2-4টা শেপ এখানে ক্রিয়েট করে নিচ্ছি। আমি এই একটা শেপ এখানে নিলাম, আরেকটা শেপ নিচ্ছি আমি এখানে 3টা শেপ নিচ্ছি এবং 3টা শেপের আমি 3 কালার দেই। 3 ধরনের কালার দেব আমি 3টা শেপে। এটাতে দেব আমি ধরেন রেড কালার দিলাম, একটার উপরে আমি আরেকটা রাখলাম। এখন আমি লেআউট ট্যাবে যাব, যাওয়ার পরে দেখেন এটা কিন্তু সবার নিচে আছে, তার উপরে আছে আমার এই যে গোল বৃত্তটা, তার উপরে আছে আমার ত্রিভুজটা। এখন আমি যদি চাই এই ত্রিভুজটা আমি এই গোল বৃত্তটার নিচে দেব, সেক্ষেত্রে আমি কি করব, ত্রিভুজটা সিলেক্ট করছি, করার পরে আমি লেআউট ট্যাব থেকে দেখেন সেন্ড ব্যাকওয়ার্ড, আমি যদি সেন্ড ব্যাকওয়ার্ড দিই তাহলে শুধু এটার নিচে চলে যাবে, এই গোল বৃত্তটার নিচে চলে যাবে এটা। আবার যদি আমি সেন্ড টু ব্যাক দেই সেক্ষেত্রে সবার নিচে চলে যাবে এটা। আমি দেখেন সেন্ড ব্যাকওয়ার্ড দিচ্ছি, এটা শুধু গোল বৃত্তটার নিচে চলে গেছে। আমি কিন্তু বুঝতে পারছি না এটা গোল বৃত্তর নিচে গেছে, যেহেতু এটা এখন এর উপর উঠেনি। আমি যদি গোল বৃত্তটাকে এখান থেকে সরিয়ে দেই, দেখেন এই যে গোল বৃত্তটা কিন্তু এটার উপরে আছে এবং ত্রিভুজটা কিন্তু দুটোর মাঝখানে আছে। এবং ত্রিভুজটা সিলেক্ট করার পরে আমি যদি এখান থেকে সেন্ড টু ব্যাক দেই, এটা সবার নিচে চলে যাবে। একইভাবে এটাকে যদি আবার সবার উপরে নিয়ে আসতে চান সেক্ষেত্রে ব্রিং ফরওয়ার্ড, এখান থেকে যদি আপনি ব্রিং টু ফ্রন্ট দেন সেক্ষেত্রে সবার উপরে আসবে, আবার ব্রিং ফরওয়ার্ড দিতে থাকলে একটা একটা করে আসবে। আমি ব্রিং টু ফ্রন্ট দিচ্ছি, দেখেন একবারই চলে আসছে। এখানে আরেকটা জিনিস আছে, সেটা হচ্ছে ব্রিং ইন ফ্রন্ট অফ টেক্সট। এটা হচ্ছে কি, আমি এই পেজে কিছু একটা লিখে নিলাম, নেওয়ার পরে এখন যদি আমি এখান থেকে কোনো একটা শেপ নিয়ে যাই এখানে রাখি, দেখেন এটা কিন্তু নিচে পড়ে গেছে, আমার লেখাগুলো কিন্তু দেখা যাচ্ছে না। এই লেখাগুলোকে যদি আপনি দেখতে চান, এই শেপের উপরে দেখতে চান, শেপটা আপনার নিচে থাকবে, সেক্ষেত্রে আপনি শেপটাকে সিলেক্ট করবেন, করার পরে এখান থেকে কি করবেন, আপনি সেন্ড, এই যে সেন্ড ব্রিং বিহাইন্ড টেক্সট, এটার উপরে ক্লিক করবেন, দেখেন লেখাগুলো কিন্তু আপনার সবার উপরে চলে আসছে। এরপর আছে সেটা হচ্ছে সিলেকশন প্যান। সিলেকশন প্যানটা হচ্ছে কি, আপনি যদি এটার উপরে ক্লিক করেন, এই যে ডান পাশে দেখেন এই প্যানেলটা ওপেন হয়েছে। আমি এখানে 3টা শেপ আঁকছি, 3টা শেপের এখানে নামও আছে, দেখেন ওভাল, রেক্টেঙ্গেল এবং এটা কি আইসোসেলস ট্রায়াঙ্গেল। আমি যদি এখান থেকে এই 3টাকে সিলেক্ট করি, প্রথমে সিলেক্ট করলাম এটা, এরপরে আমি কন্ট্রোল চেপে ধরে যদি আমি ওভাল টু সিলেক্ট করি এবং নিচের এটাকে সিলেক্ট করলাম, দেখেন 3টা একসাথে এখান থেকে সিলেক্ট হয়ে গেল। এটাই হচ্ছে আমার সিলেকশন প্যানেলের কাজ। এরপরে যেটা আছে সেটা হচ্ছে অ্যালাইন। অ্যালাইনটা কি, আমার পেজে কিন্তু এখন কোনো মার্জিন নাই। আমি যদি পেজের সাথে অ্যালাইন করতে চাই, আমি এটাকে যদি পেজের সাথে অ্যালাইন করতে চাই, এটা আমার মাঝখানে আছে, এটাতে সিলেক্ট করার পরে অ্যালাইনে ক্লিক করলাম, করার পরে আমি কি করব, এখান থেকে দেখেন এখানে কি লেখা আছে, অ্যালাইন টু মার্জিন, অ্যালাইন টু পেজ। আমি যদি এটাতে পেজের সাথে অ্যালাইন করতে চাই, এটাতে টিক চিহ্ন দেব, দেওয়ার পরে আমি কি করব, এখান থেকে পেজের কোন পজিশনে আমি এটাকে অ্যালাইন করব। আমি যদি রাইট টে দেই, এটা কিন্তু পেজের সাথে একবারে পেজের মুখোমুখি অ্যালাইন হয়ে গেছে। একইভাবে এটাকে যদি আমি নিচে নিতে চাই, একদম নিচে, সেক্ষেত্রে কি করব, আমি অ্যালাইন টু বটম, এই যে নিচে চলে গেছে। আবার আরেকটা বিষয়, আপনি চাচ্ছেন না পেজের সাথে না, এই দুটো অবজেক্ট আপনি সমানভাবে অ্যালাইন করবেন, সেক্ষেত্রে এটা এবং এটাকে সিলেক্ট করবেন, কন্ট্রোল চেপে ধরে এটাকে সিলেক্ট করবেন, করার পরে অ্যালাইনে ক্লিক করবেন, করার পরে আপনি কি করবেন, অ্যালাইন সেন্টার, এটাতে ক্লিক করলে এটা কিন্তু দেখেন সমানভাবে সেন্টার হয়, দুটো সমানভাবে অ্যালাইন হয়ে গেছে। একইভাবে আপনি চাইলে এটাকেও করতে পারেন, একইভাবে সেন্টার করলেন, 3টা সমানভাবে অ্যালাইন হয়ে গেছে। যদি আপনাকে এদিকে অ্যালাইন করার প্রয়োজন পড়ে, সেক্ষেত্রে আপনি কি করবেন, এই যে এটা এরকম আছে ধরেন, এই দুটাকে আপনি সিলেক্ট করলেন, করার পরে অ্যালাইন থেকে মিডল, এই যে দাগটা দেখতেছেন, এই দাগটা দেখে আপনি বুঝবেন এই লাইনটা কোন দিকে হবে। এই দেখেন এদিকে অ্যালাইন হয়ে গেছে এখন। এরপরে যেটা আছে সেটা হচ্ছে গ্রুপ। আমি এখন কিন্তু এই একটা একটা করে এগুলোকে টেনে নিয়ে যেতে পারতেছি, আমি একটা টান দিলে একটাই চলে যাচ্ছে। আমি যদি চাই এগুলোকে গ্রুপ করে রাখবো, এটাতে ক্লিক করলাম এবং কন্ট্রোল চেপে ধরে এটাতেও ক্লিক করলাম। এখন যদি আমি এখান থেকে গ্রুপে ক্লিক করি, এখন যদি আমি এটাকে টান দিই, একটা ধরে টান দিলে কিন্তু আমার দুটোই চলে যাবে। এখন এই দুটো জোড়া লেগে গেছে, ধরেন একটা আরেকটার সাথে রশি দিয়ে বেঁধে ফেলছি, এখন একটা টানলে যাবে না, এটাকে আবার একটা নেওয়ার জন্য সেক্ষেত্রে আপনাকে গ্রুপ থেকে আবার আনগ্রুপ করতে হবে। এই যে এখন আপনি এটাকে একটা নিতে পারবেন আবার। এরপরে আছে সেটা হচ্ছে রোটেট।
রোটেট দেখার জন্য আমি একটা সাধারণত লাইন নিচ্ছি, এগুলো দেখে আপনি রোটেট, এটাকে যদি আমি নিই, ধরেন এটাকে আমি এদিকে করলাম, এটা আমার এখন এদিকে লম্বালম্বি আছে, এটাকে আমি খাড়া দিকে করব, সেক্ষেত্রে এটাতে ক্লিক করলাম, করার পরে রোটেটে যাব, যাওয়ার পরে দেখেন আমি যদি এখান থেকে 90 ডিগ্রি রোটেট দিই, এটা কিন্তু এদিকে হয়ে গেল, লম্বালম্বি হয়ে গেছে, খাড়া হয়ে গেছে এটা। এভাবে আপনি এগুলোকে রোটেট করতে পারেন। তো লেআউট ট্যাবের কাজ পুরোপুরি শেষ করে ফেললাম। আগামী পর্বে আমরা রেফারেন্স ট্যাবের কাজ দেখব। আর এখান থেকে যদি আপনি বিন্দু পরিমাণে উপকৃত হন, সেক্ষেত্রে আমি আপনাকে রিকোয়েস্ট করব আপনি আমার পেজটাকে সাবস্ক্রাইব করে দিয়ে বেল আইকনটি ক্লিক করে দিবেন, কারণ আপনার একটি সাবস্ক্রাইব হয়তো আমাকে অনেক বেশি অনুপ্রাণিত করবে আরো সুন্দর সুন্দর ভিডিও আপনার সামনে পাবলিশ করার জন্য। পরবর্তী ভিডিও না আসা পর্যন্ত চ্যানেলটির সাথেই থাকবেন। ধন্যবাদ।